আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের মাঝে আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম। তো ক্লাসটি হলো সমষ্ণ প্রসারণে কৃতকাজের রাশিমালা। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ আছে, প্রায় এসে থাকে পরীক্ষায়। তো আপনারা ক্লাসটি মনোযোগ সহকারে দেখুন। আশা করি আপনাদের একেবারে বেসিক থেকে ভালোভাবে বুঝিয়ে ক্লাসটি করব। তো সমষ্ণ প্রসারণে কৃতকাজের রাশিমালা নির্ণয় করো। তাহলে সমষ্ণ প্রসারণের মাধ্যমে আমাকে যে কাজ হয় সেই কাজের রাশিমালা বের করতে হবে। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? আমাকে প্রথমে যেটা করতে হবে সেইটা হলো সমষ্ণ প্রসারণ যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটা আমাকে আগে তৈরি করতে হবে, ঠিক আছে? আর সমষ্ণ প্রক্রিয়া আপনারা জানেন তাপমাত্রা কি থাকে? তাপমাত্রা স্থির থাকে। সমষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা স্থির থাকে। তাহলে আমি একটা সমষ্ণ প্রক্রিয়া তৈরি করতে পারবো। এখন কিভাবে থাকে চলেন দেখি। একটা পিস্টন যুক্ত সিলিন্ডার নেই। এই যে দেখেন একটা সিলিন্ডার, এই সিলিন্ডার এই যে দেখা যাচ্ছে এইটা হলো কি একটা পিস্টন। এইটার ভিতরে কি আছে? সিলিন্ডারে আদর্শ গ্যাস বিবেচনা করি, তাহলে এটার ভিতরে কি আছে? আদর্শ গ্যাস বিদ্যমান আছে। ধরি গ্যাসের চাপ, আয়তন, উষ্ণতা যথাক্রমে পি বি টি। চাপ পি, আয়তন বি, তাপমাত্রা হলো টি। অর্থাৎ এই গ্যাসটা প্রাথমিক অবস্থায় যেই চাপ, আয়তন এবং তাপমাত্রা আছে সেটা হলো পি বি টি। এখন এই সিলিন্ডারটিকে একটি তাপ উৎসের উপর স্থাপিত করা হলো। তাপ উৎস মানে কি? যেখান থেকে তাপ নির্গত হয় এমন একটা কিছুর উপরে এই সিলিন্ডারটিকে রাখা হলো। এখন পিস্টনটিকে বাইরে ডিএক্স পরিমাণ সরালে, দেখেন এই যে পিস্টনটা আছে, পিস্টনটা অবস্থান করতে আছে এই জায়গায়। পিস্টনটাকে যদি আমরা এই হাতলটাকে ধরে যদি আমরা একটু টান দিয়ে যদি আমরা এই ডিএক্স পরিমাণ সরানোর কারণে কোথায় অবস্থান করলো? এই জায়গায় চলে আসলো, ঠিক আছে? এই জায়গাটা চলে আসলো, চিন্তা করে এই জায়গায় চলে আসলো। তাহলে এই পিস্টনটা সরলো কতটুকু সরণ করছে? ডিএক্স পরিমাণ সরণ করছে। এই ডিএক্স পরিমাণ যদি আমরা সরাই তাহলে আয়তন বৃদ্ধি পাবে। তাহলে আগে আয়তন ছিল এতটুকু, এখন আয়তন হয়ে যাবে কত সিলিন্ডারের? তখন আয়তন হয়ে যাবে এতটুকু হয়ে যাবে, তাই না? এতটুকু আয়তন হয়ে যাবে। এখন আয়তন বৃদ্ধি পেলে তাপমাত্রাটা কি পাবে? তাপমাত্রাটা হ্রাস পাবে। আমি আয়তনটা এতটুকু ছিল, এখন পিস্টনটিকে আমি ডিএক্স পরিমাণ সরানোর কারণে আয়তন বেড়ে এতটুকু হয়ে গেছে, ঠিক আছে? সরানোর কারণে আমার কি হবে? এই গ্যাসের যে টেম্পারেচার ছিল টি, এই টেম্পারেচার আর থাকবে না। এই টেম্পারেচারটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? হ্রাস পাবে। এখন কথা হলো আয়তন বৃদ্ধি পেলে কেন তাপমাত্রা হ্রাস পায়? আসলে তাপমাত্রা বৃদ্ধি পায় কেন? যখন কোনো কিছুর সাথে সংঘর্ষ হয়, যেমন আমি হাতের তালু যদি ঘষি তাহলে দেখেন একটা তাপমাত্রা উৎপন্ন হয়। এরকম গ্যাসের অণুগুলো যখন কাছাকাছি থাকে তখন তাদের ভিতরে সংঘর্ষ হয়, আর সংঘর্ষ হওয়ার কারণে তাদের ভিতরে সংঘর্ষের কারণে তাপমাত্রা তৈরি হয়। আর যখন আয়তনটা বড় হয়ে যায় তখন গ্যাসের অণুগুলো যে একজন আরেকজনের সাথে যে ধাক্কা খায়, এই ধাক্কার পরিমাণটা কমে যায়, কারণ স্পেসটা বেশি। এই কারণে ধাক্কা বা সংঘর্ষ হয় কম, আর সংঘর্ষ যত কম হবে ততই টেম্পারেচারটা কম উৎপন্ন হবে। আশা করি বুঝতে পেরেছেন। এজন্য আয়তনটা বৃদ্ধি করলে কি হবে? তাপমাত্রাটা হ্রাস পাবে। এই জন্য এখানে বলা আছে তাপমাত্রা হ্রাস পাবে, আয়তন বৃদ্ধি পাবে, তাপমাত্রা হ্রাস পাবে। তবে যেহেতু আমরা সমষ্ণ প্রসারণ করব, সেই জায়গায় তো আসলে তাপমাত্রার পরিবর্তন হয়ে গেলে যে বললো যে তাপমাত্রা হ্রাস পাবে, এখন তাপমাত্রা হ্রাস পেয়ে গেলে বা পরিবর্তন হলে তাহলে তো আর এইটা সমষ্ণ প্রসারণ থাকবে না, কারণ সমষ্ণ প্রসারণের মেইন যে জিনিসটা সেটাই হলো কি? তাপমাত্রা স্থির রাখতে হবে। আচ্ছা, এখন দেখেন এই সিলিন্ডারটা এদিক থেকে দেখেন, এই যে এদিক থেকে দেখেন আর এদিক থেকে দেখেন, এগুলো হলো অন্তরিত, মানে বাইরে থেকে তাপটা প্রবেশ করতে পারবে না। কিন্তু দেখেন এই মাথার দিক দিয়ে আমি কিন্তু এখানে কিন্তু দেখেন এরকম ধাক্কাটা কিন্তু আমি দিইনি। এর মানে এই জায়গাটা এরকম অন্তরিত নয়। অন্তরিত মানে কি? এমন কোনো প্রোডাক্ট ধাতু বা বস্তু ব্যবহার করিনি যেটার কারণে তাপমাত্রা এখানে প্রবেশ করতে পারবে না, এমন কিছু আমরা এই জায়গাটা ব্যবহার করিনি। অর্থাৎ বাইরে থেকে তাপটা এই জায়গা দিয়ে কি করতে পারবে? প্রবেশ করতে পারবে, ঠিক আছে?
এজন্য আমরা এই জায়গাটা কি খালি রেখেছি। খালি বলতে আমরা কি এমন বস্তু রেখেছি, এমন বস্তু আমরা ব্যবহার করিনি এই জায়গাটা যেখান দিয়ে তাপমাত্রা প্রবেশ করতে পারে এমন কিছু আমরা এখানে ব্যবহার করিনি। এখানে এমন কিছু ব্যবহার করা হয়েছে যেখান দিয়ে তাপমাত্রা প্রবেশ করতে পারে সিলিন্ডার। ঠিক আছে, তো যেহেতু আমরা এই সিলিন্ডারটিকে একটা তাপ উৎসের উপর স্থাপন করেছিলাম, তাহলে বাইরে থেকে তাপটা কিন্তু সহজে এই জায়গা দিয়ে প্রবেশ করে, এই জায়গা থেকে প্রবেশ করে কিন্তু এটার ভিতরে প্রবেশ করে ফেলবে। ঠিক আছে, তো আমার যেহেতু তাপমাত্রা, আমি যখন আয়তনটা বৃদ্ধি করলাম তাপমাত্রাটা কি হয়ে গেছে, কমে গেছে। আর কমে যাওয়ার সাথে সাথে এটা আবার ব্যালেন্স করে দিবে কে, এই যে বাইরে আমরা যে তাপ উৎস আছে সেখান থেকে তাপ কিন্তু এখান থেকে প্রবেশ করবে এই সিলিন্ডারের ভিতরে, প্রবেশ করে কিন্তু তাপমাত্রা আবার যেরকম ছিল, মানে টেম্পারেচারটা টিটা যেরকম ছিল ঠিক সেরকমই থাকবে। এটাই আমি বলছি। তবে তাপ উৎস থেকে তাপ সিলিন্ডারে প্রবেশ করে তাপমাত্রা টি স্থির রাখবে, মানে তাপমাত্রা টি আমার যা ছিল ঠিক তাই রাখবে। ফলে এটি সমষ্ণ প্রসারণ প্রক্রিয়া, যেহেতু তাপমাত্রাটা যদি স্থির রাখবে তাই এটা হলো কি তৈরি, এটা একটা সমষ্ণ প্রক্রিয়া আমি কি করলাম এখানে সেট আপ করলাম এই সিলিন্ডারে। ওকে, আশা করি এতটুকু আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ওকে, এখন আমরা নেক্সট পার্টে চলে যাব। ওকে, ওকে বেশ শিক্ষার্থীরা, আমরা এখন সেকেন্ড পার্টে চলে এসেছি। তো দেখুন সবাই, দ্বিতীয় পার্টে আমরা এখন কি করি, এখন আমরা একটু ইকুয়েশন করব, ক্যালকুলেশন করব। আচ্ছা, তাহলে আমরা পিস্টনের সরণ করছি কত, পিস্টনের ডিএক্স সরণ, আমি যে সরণ ঘটাইলাম পিস্টনের এই ডিএক্স সরণে কৃত কাজটা আমি হিসাব করব। এই ক্ষুদ্র ডিএক্স সরণে আমার কৃত কাজটা হবে কি, ক্ষুদ্র, এজন্য ডিডব্লিউ লিখলাম। এখন কাজ সমান সমান কি, কাজ সমান সমান কি, সরি এখানে তো আমি কাজ হিসাব করতেছি। ডিএক্স সরণে আগে আমাকে আয়তনটা হিসাব করতে হবে। ডিএক্স সরণে আয়তন বৃদ্ধি, তাহলে এই যে আমি সরণ ঘটাইলাম, সরণটা ঘটার কারণে আমার কি পাইছে, আয়তনটা বৃদ্ধি পাইছে। সেই আয়তনটা বৃদ্ধিটা সরণে আয়তন বৃদ্ধি ডিবি, আয়তন বৃদ্ধি কত, আয়তন মনে করি ডিবি পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আগে যে আয়তন ছিল বি, ঠিক আছে, এই আয়তনটা মনে করি বৃদ্ধি পেয়েছে কত, ডিবি পরিমাণ। ওই ডিএক্স সরণে পিস্টনটা যখন সরাইছে তখন আমাকে ডিবি পরিমাণ আয়তন বৃদ্ধি পেয়েছে। এখন আয়তন সমান সমান কি, আয়তন সমান সমান হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ কি, উচ্চতা। তাহলে দৈর্ঘ্য প্রস্থ মানে কি, দৈর্ঘ্য প্রস্থ মানে হলো কি ক্ষেত্রফল, আর উচ্চতাটা মানে কি সরণ, উচ্চতাটা মানে হলো কি সরণ। এখন দেখেন এই ক্ষেত্রফলটা কত, ক্ষেত্রফলটা হলো আমার কত, ক্ষেত্রফলটা পিস্টনের কত ছিল, এ ধরেছিলাম, পিস্টনটাকে আমি সরাইছি, তার পিস্টনের ক্ষেত্রফল কত ছিল এ, আর পিস্টনকে আমি কি পরিমাণ সরণ ঘটাইছি, ডিএক্স পরিমাণ সরণ ঘটাইছি, তাহলে এই হলো ডিএক্স। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এই লাইনটা আপনাদের বোঝানোর জন্য কিন্তু লিখেছি, আপনারা চাইলে এই লাইনটা সরাসরি লিখতে পারেন। ঠিক আছে, আয়তন মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তো দৈর্ঘ্য প্রস্থ মিলে ক্ষেত্রফল হয়, আর উচ্চতাটা কিন্তু এই জায়গায় সরণ। ঠিক আছে, আপনারা চাইলে এই লাইনটা লিখতে পারেন, এই লাইনটা না লিখা। ওকে, তাহলে আমরা এটা আমাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিই। ঠিক আছে, এবার আমরা dx সরণে কৃত কাজটা হিসাব করি। dx সরণে কৃত কাজ মানে কি dw, এই dw মানে কি বল গুণ কি, বল গুণ সরণ, বল গুণ কি সরণ। তাইলে আমি এখানে কি লিখতে পারি, f, আর সরণটা কত আমার, সরণটা আমার হয়েছে কত dx, তাহলে এই যে আমি এখানে dx লিখলাম। ঠিক আছে, আচ্ছা এখন আপনারা দেখেন, আপনারা এই সূত্রটা অথবা পড়েছেন নবম দশম শ্রেণীতে ফিজিক্স বইতে। ঠিক আছে, চাপ নামে একটা অধ্যায় ছিল, সে এখানে আমরা পড়েছি। সেখানে হলো কি চাপ P সমান সমান F/A। ঠিক আছে,
এটা হলো চাপ বের করার সূত্র। এখান থেকে আমরা F সমান সমান কি লিখতে পারি? F সমান সমান কি লিখতে পারি? PA লিখতে পারি, ঠিক আছে? তাহলে আমি এখানে এই যে F আছে বল, বল সমান সমান আমি কি লিখতে পারি? বল সমান সমান PA লিখতে পারি, ঠিক আছে? ওই যে মেইন সূত্র থেকে। আর এই হলো আমার dx সরল, সরি এখানে dx তো হ্যাঁ dx হলো আমার কি এখানে সরল। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। এখন একটু দেখেন আমার এই যে ADX, এই ADX সমান সমান কি আমার dB না? তাহলে আমি এখানে কি লিখতে পারি? সমান সমান P, আর এটা পরিবর্তে আমি কি লিখতে পারি? dB, তাই না? তার মানে dW সমান সমান আমি কি পেয়ে গেলাম? dW সমান সমান আমি PdB পেয়ে গেলাম। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। এটাকে আমরা সমীকরণ নাম্বার কি? সমীকরণ নাম্বার আমরা 2 দিয়ে দিই। ওকে, আমরা এখন কি তৃতীয় পার্টে চলে যাব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 3 নম্বর পার্টে চলে এসেছি। এটাই আমাদের লাস্ট পার্ট। এটাই আমাদের আশা করি প্রশ্নটা সলভ করে দেবে, শেষ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে। তো আমরা দেখলাম যে আমরা 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ এগুলো আমরা পেয়ে গেছি প্রথম এবং দ্বিতীয় ধাপে। এখন আমরা কি করব দেখেন, যে আমরা যে এটা পেলাম dw কাজ পেলাম, ঠিক আছে? কি পরিমাণ সরণে? dv পরিমাণ। এই dv পরিমাণ সরণে সরণ ঘটার কারণে আমরা যে কৃত কাজ সেটা আমরা হিসাব করেছি। এখন আমরা লিখব দুই সমীকরণকে P1 হতে B2 আয়তন সীমার মধ্যে, দুই সমীকরণকে B1 হতে B2 আয়তনের সীমার মধ্যে সমাকলন করলে মোট কাজ পাওয়া যাবে। তাহলে মোট কাজ পাওয়া যাবে যদি আমি এই সমীকরণটাকে B1 থেকে B2 আয়তনের সীমার মধ্যে সমাকলন করি, ঠিক আছে? তাহলে মোট কাজটাকে, যেহেতু এটা ক্ষুদ্র কাজ dw, তাহলে মোট কাজটা হলো কি? মোট কাজ হলো w। এখন এটা ইন্টিগ্রেশন করব কোন সীমার ভিতরে? B1 সীমার ভিতর থেকে B2 সীমার ভিতরে। কাকে করব? দুই সমীকরণকে। দুই সমীকরণ কি আছে? এই dw, এই dw কে আমি সমাকলন করব। তাহলে এখন এখানে B2 B1 আর dw এর মান কত? PdB, ঠিক আছে? PdB। ওকে, এখন আমরা আরেকটু একটা কাজ করি, একটু দেখাই। সমস্ত প্রক্রিয়া আপনারা এখানে সাইড নোট দিতে পারেন। এখানে PB ইকুয়াল টু কি? সমস্ত প্রক্রিয়া আপনারা জানেন, এখানে লিখবেন সমস্ত প্রক্রিয়ায় PB ইকুয়াল টু কি? ধ্রুবক, ঠিক আছে? PB ইকুয়াল টু ধ্রুবক। এই ধ্রুবকটাকে আমরা কি ধরতে পারি? এটা ধ্রুবকের নাম দিই কে, ঠিক আছে? তাহলে আমরা এখানে p সমান সমান কি লিখতে পারি? p সমান সমান আমরা কি লিখতে পারি? b টা এখানে পাঠিয়ে দিই, তাহলে k ডিভাইডেড b, ঠিক আছে? তা আমরা কি লিখতে পারি? তাহলে আমরা এখানে দেখলাম p সমান সমান k ডিভাইডেড b। pb ইকুয়াল টু ধ্রুবক, আর ধ্রুবকের নাম হলো k। এই k কে আমরা, ধ্রুবককে আমরা b দ্বারা কি ভাগ করলে p এর মান বের হয়ে যায়। এখন এই সমস্ত প্রক্রিয়ায় pb ইকুয়াল টু ধ্রুবক কেন সেটা কি আপনারা জানেন? আসলে আমরা pb জানি কি? pb জানি হলো rt। আচ্ছা, সেটা নিয়ে এখন কথা বললাম না, তারপর একটু বলে দিই pb মানে কি। pb ইকুয়াল টু আমরা জানি কি? rt। এখানে r হলো মোলার গ্যাস ধ্রুবক, এই জন্য এটা নিজেও একটা কি? ধ্রুবক, ঠিক আছে? আবার দেখেন সমস্ত প্রক্রিয়ায় তাপমাত্রা কি থাকে? স্থির থাকে, মানে ফিক্সড থাকে, এজন্য এটা চেঞ্জ হয় না। এই কারণে এইটাও কি একটা ধ্রুবকের মতন কাজ করেছে। তাহলে এইটাও কি আমার ধ্রুবক। তাহলে দুইটা ধ্রুবকের গুণ করলে একটা ধ্রুবক পাওয়া যায়। তাহলে পুরোটাই কি? ধ্রুবক। এজন্য pb ইকুয়াল টু ধ্রুবক হয়ে যায়, কারণ সমস্ত প্রক্রিয়ায়
তাপমাত্রাটাও স্থির থাকে, এজন্য এটাও ধ্রুবক হয়ে যায়। আর তো এমনি ধ্রুবক, তাহলে পুরোটা মিলে ধ্রুবক থাকে। ঠিক আছে, এই জন্যই কিন্তু সমষ্ণ প্রক্রিয়া পিভি ইকুয়াল টু ধ্রুবক লিখি আমরা। এটা আপনাদের বুঝিয়ে দিলাম। এগুলো আসলে না বুঝিয়েও আমি কিন্তু ক্লাসটা নিতে পারি, এগুলো আমার দরকার নাই তো। ঠিক আছে, তারপর আপনাদের কি করি, শিখানোর সুবিধার্থে আমি দিয়ে দিই যাতে আপনাদের কোনো ঘাটতি না থাকে। ঠিক আছে, আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের এইভাবে কি পাশাপাশি যে নলেজগুলো দেওয়া দরকার বেসিকটা, সেটা কি আপনাদের দিয়ে যে টাইমটা নষ্ট করি সেটা কি আমার কি উচিত হচ্ছে নাকি উচিত হচ্ছে না, একটু কমেন্ট করে জানাবেন। নইলে আমি আর এই যে জিনিসগুলা বোঝানোর আমার দরকার নেই, আমি ডাইরেক্ট ক্লাসটাই করে শেষ করে দেব। আসল বিষয় যেই জিনিসগুলো বেসিক এগুলো আমার বোঝানোর দরকার নেই তাহলে। আচ্ছা, এখন আমি মানটা বসিয়ে দিই b2 b1 আর p এর কত আসছে k ডিভাইডেড b। ঠিক আছে, আর এটা আমার db। সবাই এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। এটা কিন্তু আপনারা এই যে সাইড নোটে কিন্তু দিয়ে দিবেন। ঠিক আছে, এই যে এটার সাইডে আপনারা এই যে এটা আপনারা কি দিয়ে দিবেন। ঠিক আছে, এই লাইনটার কাছে। আচ্ছা, এখন আপনাদের পরের লাইনে চলে যাই। এখন এটা যেহেতু ধ্রুবক, ধ্রুবকটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। ঠিক আছে, তাহলে w সমান সমান এটা আমার ধ্রুবক ইন্টিগ্রেশন b2 b1, এটা আমার কত 1/b tb। তাহলে k, আর আপনারা জানেন ইন্টিগ্রেশন অফ 1/x dx সমান সমান আমাদের কি হয় ln x হয়। এটা কিন্তু একটা সূত্র। ঠিক আছে, 1/x dx সমান সমান ln x হয়। তাহলে আমার এখানে এটা x এর মতন কাজ করেছে, তাহলে আমার এখানে কি হবে, এখানে আমাকে ln x হবে, ln x। আর উপরের লিমিট কত b2 আর নিচের লিমিট হলো b1। এখন k, এখন আমাকে b2টা একবার এখানে x এর জায়গায় বসাতে হবে ln b2, তারপরে বসানোর পরে একটা সূত্রের মাইনাস, তারপরে আবার b1টা x এর চলকের জায়গায় বসাতে হবে b1। ঠিক আছে, এরপরে কি করতে হবে, এরপরে আমরা k আর ln এটা যদি a ধরি তাহলে আমরা কি লিখতে পারি ln এইটাকে আবার a মাইনাস ln a মাইনাস ln b। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, সূচকের নিয়ম লগের নিয়ম অনুসারে ভাগ আকারে, বিয়োগ থাকলে আমরা ভাগ আকারে লিখতে পারি b1। ঠিক আছে, এটা হলো কি b2। আপনাদের একেবারে বেসিক থেকে বুঝে এটাই কিন্তু আপনাদের অ্যানসার। ঠিক আছে, এটাই কিন্তু কাজ। তো সূত্রটা একটু লিখে দিই, ln a মাইনাস ln b সমান সমান হলো, যদি মাইনাস থাকে তাহলে ln a উপরে আর পরেরটা ln এর যে মান সংখ্যা আছে সামনে সেটা হবে নিচে। ঠিক আছে, এইটাও একটা সূত্র ln এর। ঠিক আছে, ln a মাইনাস b সমান সমান, যদি আমরা দুইটা ln থেকে একটা ln কমন নিই তাহলে a আর মাইনাস থাকলে কি হবে ভাগ হবে, আর এইগুলো b। ঠিক আছে, এখানে আমি সেটাই অ্যাপ্লাই করছি ln a মাইনাস ln b। ঠিক আছে, এটাই আপনাদের উত্তর, এটাই কিন্তু কাজের রাশিমালা। তো আমার ক্লাসটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের বেসিকটা ক্লিয়ার করার জন্য, স্ট্রং করার জন্য আমি কিন্তু নানান তথ্য ঠিক আছে পাশাপাশি দিয়ে দিই, যেটা না দিলেও চলে। ঠিক আছে, তারপর আপনাদের স্ট্রং হওয়ার জন্য দিয়ে দিই। ঠিক আছে, ক্লাসটি অবশ্যই কেমন লাগে অবশ্যই জানাবেন, ভালো মন্দ। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।